একজন হিন্দু যখন বাসা ভাড়া নিতে যায় তখন বুয়েটেরই একজন শিক্ষক তিনি হিন্দু বলে বাসা ভাড়া দিতে চাচ্ছেন না, কারণ তিনি বলছেন যে যদি হিন্দু কেউ থাকেই বাসায় তাহলে নামাজ হবে না। যুগ যুগ ধরে আসলে মানব জীবনের সংজ্ঞা ছিল না, মানুষকে অমানুষ করে গড়ে তোলা হয়েছে। আগের মতোই স্বৈরাচারী ফ্যাসিবাদী আচরণ। একটা জেলার সদস্য ওই অনেকগুলো 10টা দলকে মিলালেও হবে না এমন। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তারপরেই দেখা যাচ্ছে রাজনীতির প্রেক্ষাপটে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন আগে না সংস্কার আগে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অনেকগুলো দল রয়েছে, তবে আজকে যার সাথে কথা বলবো তিনি মানবতার কথা বলেন, মানবতার রাজনীতি ফেরি করে বেড়ান। আজকে আমার সাথে আছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। আসসালামু আলাইকুম। ভালো আছেন? রহমতুল্লাহ। জি, আল্লাহ রাসূলের শুকরিয়া, আপনাকেও ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই আমি একটু জানতে চাই, বর্তমানে আপনারা তো মানবতার রাজনীতি করে বেড়ান, দীর্ঘদিন যাবৎ আপনাদের দেখছি, কথা বলছি, ইতিমধ্যে মানুষের সারাও ভালো পাচ্ছেন, কিন্তু তার মধ্যে আপনারা আসলে রাজনৈতিক প্রেক্ষাপটে কেমন বাংলাদেশ দেখতে চান? দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সত্য মানবতার মুক্তির উৎস প্রাণাদিক প্রিয় নবীর প্রতি সালাতু সালামের সাথে শুরু করছি। আমরা মানবতার বাংলাদেশ দেখতে চাই, যেখানে সব ধর্মের, সব মতপথের মানুষ তার জীবনের নিরাপত্তা, জীবনের স্বাধীনতা, জীবনের অধিকার নিয়ে বাঁচবেন। সবাই যার যার বিশেষ আদর্শ নিয়ে চলবেন। রাষ্ট্রের হক সবাই পাবে। সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে। খুন জুলুম অবিচার থাকবে না। শোষণ পাশবতা বঞ্চনা বৈষম্য বিভেদ থাকবে না, এবং একটা শান্তির, একটা আনন্দময় ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে। আমি ঈদের ছুটিতে যখন গ্রামে গিয়েছিলাম তখন সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করি, সাধারণ মানুষকে জিজ্ঞেস করার চেষ্টা করি যে আসলে আগের সরকার থেকে বর্তমান সরকার নিয়ে অনেকে আলোচনা করছেন। অনেকেই বলছিলেন যে আগের সরকার ভালো ছিলেন, আবার অনেকেই বলছেন এই সরকার থাকার চেয়ে নির্বাচন দেওয়া ভালো, আবার অনেকেই বলছেন এই সরকার থাকা দরকার। আপনি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? যে আশা নিয়ে অন্তর্বর্তী সরকার আমরা প্রতিষ্ঠা করেছি, আমরা যে স্বপ্ন, যে লক্ষ্য নিয়ে বিগত স্বৈরাচারী সরকার থেকে মুক্তির আন্দোলন করেছি, আসলে আশা পূরণ হয়নি। দেশে রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ। বিশেষভাবে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাজনীতির প্রাদুর্ভাব ধর্মকে, জীবনকে, রাষ্ট্রকে খুব বিপদের দিকে ঠেলে দিচ্ছে। দেশে জননিরাপত্তা নাই, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা ঈদের আগেও বেতন পায়নি, হাহাকার কান্নাকাটির মধ্যে দিয়ে ঈদ পালন হয়েছে। এভাবে পুলিশ আগের মতোই মিথ্যা মামলা দিয়ে, সরকারি প্রশ্রয়ে মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে আটক করে রেখেছে এবং জামিন পর্যন্ত দিচ্ছে না। তো কোনো দিক থেকে মানুষের আশা পূরণ হয়নি, এবং ভবিষ্যতেও পূরণ হওয়ার কোনো আলামত দেখা যাচ্ছে না। কারণ অন্তর্বর্তী সরকারকে অবশ্যই পক্ষপাত মুক্ত হতে হবে। তারা যদি পক্ষপাত দুষ্ট হন বা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনৈতিক দলকে প্রশ্রয় দেন, অথবা উগ্র জাতীয়তাবাদী দলকে প্রশ্রয় দেন, তারা যদি সুবিচার না করেন, বৈষম্য করেন, সব রাজনৈতিক দলকে নিয়ে কথা না বলেন, একটা সুস্পষ্ট সংস্কার নিয়ে না আগান, তাহলে দেশের ভবিষ্যৎ অনেক অন্ধকার। বর্তমানে ছাত্রদের নতুন একটি দল গঠন হয়েছে, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। সেটিকে কেন্দ্র করে অনেকেই বলছেন যে এই এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারের টাকায় চলছেন। এক কথায় বলতে গেলে তারা এমনভাবে বলছিলেন, মানে এই এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার একে অপরের পরিপূরক। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি বলছে যদি ছাত্ররা উপদেষ্টা পদে থাকে তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না। তাহলে কি আমরা বুঝতে পারি আসলে এই বিষয়ে কি বলবেন, যে আসলে দুইটা কি একে অপরের পরিপূরক কিনা? হ্যাঁ, একাকার বিষয়। রাজনৈতিক দল গঠনের অধিকার সবার আছে, তারা করতে পারেন, কিন্তু সরকারি প্রশ্রয়ে, সরকারি পদে থেকে, সরকারি কোষাগার ব্যবহার করে, কোটি কোটি টাকা ব্যয় করে, তাদের আয়ের উৎস কি স্বচ্ছতা না থেকে যেভাবে হচ্ছে, এটা সরকারকে পক্ষপাত দুষ্ট মনে হচ্ছে। এটা জনগণ সন্দেহ করছেন, এবং সন্দেহ করার মতো অনেক রকমের ভিত্তি আছে। সরকারি প্রশ্রয় পাচ্ছেন, যেমন আমাদেরকে সংলাপে ডাকা হয় না, অথচ আমরা নিবন্ধিত রাজনৈতিক দল। গত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা অনেক হাজার হাজার প্রোগ্রাম করেছি,
অপরদিকে নিবন্ধনহীন অথবা জনসমর্থনহীন ময়দানে নিষ্ক্রিয় কিছু দলকে নিয়ে ওনারা সংলাপ করছেন। এভাবে একটা বৈষম্য তৈরি হচ্ছে, আমাদের সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, আবার তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সভা সমাবেশ করছেন এবং জঙ্গিবাদী দলগুলো সরকারি প্রশ্রয় পাচ্ছে, ব্যাংক, অফিস, আদালত এগুলো দলীয়করণ হচ্ছে। তো এভাবে গণতন্ত্রের ভবিষ্যৎ খুবই আশঙ্কাজনক হয়ে গেছে এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনাও অনেক অনিশ্চিত হয়ে গেছে। আমরা দেখেছি 5ই আগস্টের পর অনেকগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে অনেকেই বলছিলেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক কোনো দাঙ্গার সম্ভাবনা আছে কিনা। তার মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি গতকালকে একজন হিন্দু যখন বাসা ভাড়া নিতে যায় তখন বুয়েটেরই একজন শিক্ষক তিনি হিন্দু বলে বাসা ভাড়া দিতে চাচ্ছেন না, কারণ তিনি বলছেন যে যদি হিন্দু কেউ থাকেই বাসায় তাহলে নামাজ হবে না। আসলে এটা কি মানবতা বিরোধী বা এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এটা অবশ্যই মানবতা বিরোধী। এটা একটা দেশে, একটা শহরে সবাই বসবাস করবেন, সবার অধিকার আছে। এই ধরনের বৈষম্য এগুলো আসলে ধর্মের শিক্ষার বিপরীত। এটা ধর্মের নামে এটা অধর্ম উগ্রবাদী মানসিকতা, এটা দূর হওয়া দরকার। আর শুধু ভিন্ন ধর্মের উপর আঘাত হচ্ছে না, ইসলামের নামেও যে জঙ্গিবাদী চক্রগুলো মাজারে হামলা করছে, যারা সুফি আউলিয়া কেরামের ইসলামের যে প্রেমময় শান্তিময় আসল ধারার অনুসারী, ওনাদের উপর হামলা চলছে, সমাবেশ মাহফিল করতে দিচ্ছে না, বিভিন্ন মসজিদ মাদ্রাসা জবরদখল হচ্ছে। তো এইভাবে এগুলোতে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না, সেটাই দুঃখজনক। বর্তমানে বাংলাদেশে তো মানুষ কোটি কোটি মানুষ রয়েছে, তবুও দেখা যাচ্ছে মানবতার সংকট রয়েছে। যেহেতু আপনারা মানবতার কথা বলেন, আসলে এত মানবতার সংকট কেন দেখা যাচ্ছে? যুগ যুগ ধরে আসলে মানব জীবনের সংজ্ঞা ছিল না, মানুষকে অমানুষ করে গড়ে তোলা হয়েছে। যে শিক্ষা ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা, মাদ্রাসা কিংবা স্কুল, কোথাও আসলে মানবতার শিক্ষা নাই। মাদ্রাসা চলছে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার শিক্ষা, যে কারণে মানবিক মানুষ তৈরি হচ্ছে না। জীবনের সংজ্ঞা নাই, জীবন যে সকল বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার আসলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে, সবার অধিকার স্বীকার করতে হবে, অন্যায় করা যাবে না। এগুলো যে জীবনের বেসিক মৌলিক শিক্ষাগুলো বর্তমান সমাজে দেওয়া হচ্ছে না, বরং বিপরীত। তাই প্রায় মানুষ অমানুষ হয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলো যেভাবে হিংসা সন্ত্রাস করছে, এভাবে সামাজিকভাবেই এগুলো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। তাই মানবতার বিপ্লব প্রয়োজন। মানবিক মানুষ, মানবতার সমাজ, মানবাধিকার, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া ছাড়া আসলে শান্তি, অধিকার, নিরাপত্তা আসবে না। আপনার কাছে জানতে চাই, আপনাদের 5ই আগস্টের পর আগেও আপনারা যেই সরকার ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনারা নানা ধরনের আলোচনা করেছেন, নানা প্রশ্ন তুলেছেন, এক কথায় প্রতিবাদও করেছেন। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা দেখেছি আপনাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি বা আপনাদের অনেকেই নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন বা কেনই তারা এমনটা করছে? আসলে মারাত্মক বৈষম্য, খুবই দুঃখজনক। এটা আগের মতোই স্বৈরাচারী ফ্যাসিবাদী আচরণ। কোনো কারণ না দর্শিয়েই মিথ্যা দেওয়া হচ্ছে, সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, বা স্বাধীনতা হরণ করা হচ্ছে এবং সংলাপে ডাকা হচ্ছে না, বিভিন্নভাবে বৈষম্য করা হচ্ছে। এটা আসলে পরিবর্তন হয় নাই। আমরা যে পরিবর্তনের আশা করে বিগত সরকারের পতনের আন্দোলন করেছি, এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তার বাস্তবতা তার বিপরীত হয়ে গেছে। কিছুদিন আগে আমরা দেখেছি যখন গ্রেফতার বা ধরাও পাকড়াওয়ের আগে আপনার একটি বক্তব্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেটি ছিল যে আপনাদের এক জেলার যে নেতাকর্মী রয়েছে তাদের পুরো দেশে এই ধরনের নেতাকর্মী নেই। সেটা আসলে তারাই বলতে পারবেন। তারা আমাদেরকে কোনো সুস্পষ্ট কারণ দর্শাচ্ছেন না, কারণ মিথ্যাকৃত হওয়া দিচ্ছেন, সেগুলো প্রমাণ করতে পারছেন না। আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে 54 ধারায় আজকে 50 দিন পার হয়ে গেছে, আটক করে রেখেছেন, জামিনও দিচ্ছেন না, কিন্তু কোনো সুস্পষ্ট কিছু অভিযোগও প্রমাণ করতে পারছেন না। এগুলো বিগত স্বৈরাচারের মতোই মিথ্যাচার, সরকারিভাবে পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা দেওয়া, এগুলো চলছে। আর যাদেরকে নিয়ে কাজ করছেন এটা আসলেই ঠিক। আমাদের একটা জেলার সদস্য ওই অনেকগুলো 10টা দলকে মিলালেও হবে না, এমনদেরকে নিয়ে সংলাপ করছেন, প্রস্তাব নিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এটা খুবই দুঃখজনক বৈষম্যমূলক আচরণ হচ্ছে। আপনার কাছে একটু বাংলাদেশ নিয়ে অনেক আলোচনায় রয়েছে, কিন্তু তার মধ্যে বর্তমানে যেহেতু মানবতার একটি আঘাত আনছে সেটি হচ্ছে গাজা। বর্তমানে আজকে আমরা যতটুকু জানি মার্চ ফোর্স গাজা সেটি বাংলাদেশ থেকে হচ্ছে, তাও আবার সোহরাওয়ার্দী উদ্যানে। বিষয়টি কিভাবে দেখছেন আপনি?
বিষয়টা আসলে প্রদর্শনী, এটা দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। কারণ যারা মার্চ ফর গাজা করছেন তাদের রাজনীতি আর ইসরায়েলের রাজনীতি কোনো ডিফারেন্স নাই। ধর্মের নামে রাজনীতি, ধর্ম এই শিক্ষা দেয় নাই। ধর্মের শিক্ষা হলো মানে স্রষ্টার রাসূলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে, সবার অধিকার স্বীকার করতে হবে। রাষ্ট্র এক ধর্মভিত্তিক হবে, এটা ধর্মের শিক্ষা নয়। ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়, ধর্ম হৃদয়ের জ্ঞানের স্বাধীন বিবেকের উপলব্ধির বিষয়। চাপিয়ে দেওয়াটা সত্য হয় না কখনো এভাবে। তো ধর্মের নামে যে রাজনীতি, এটা যদি জারি থাকে তাহলে সারা পৃথিবী গাজা হয়ে যাবে। এখন মানে ধর্মের নামে রাজনীতি আর জাতীয়তাবাদী রাজনীতি, এই দুইটা রাজনীতি সব মানুষের অধিকার স্বীকার করে না। তারা আসলে এগুলো স্বৈর রাজনীতি, স্বৈর রাজনীতির মধ্যে দিয়ে স্বৈর রাষ্ট্র কায়েম হয় কম বেশ। এখন এখানে যারা গণতন্ত্র দাবি করেন, যারা মানবাধিকারের কথা বলেন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এরাও ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে। ওনাদের প্রশ্রয় ছাড়া ইসরায়েল এই গণহত্যা সম্ভব হতো না। তো এইভাবে একটা প্রতারণা চলতেছে ধর্মের নামে, জাতীয়তাবাদী রাজনীতির নামে। আর বর্তমানে যে মার্চ ফর গাজা, এগুলো আসলে মানুষকে বিভ্রান্ত করা, মানুষের ধর্মীয় আবেগ অনুভূতিকে ব্যবহার করে মানে রাজনৈতিক ময়দানে ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার, মুসলমানদেরকে উস্কানি দেওয়া, জিহাদের নামে সংঘাত। সেদিন আমরা দেখলাম বাটার দোকান লুট হলো, এগুলো কত বিশ্রী ব্যাপার, কত জঘন্য অপরাধ এবং ভাঙচুর হলো। এগুলো তো এখানকার মানুষের বিনিয়োগ, এটাতে ইসরায়েলের উপর প্রভাব পড়বে না। এখানকার মানুষ, বাংলাদেশের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে এবং আর ভবিষ্যৎ বিনিয়োগ মানে করবে না কেউ। এভাবে এটা আমরা নিজেদের জন্য আত্মঘাতী, এটা ইসলামের জন্য কলঙ্ক। বাইরে এই দেশটাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলা হয়। তো এই জন্য এই ইসরায়েলে যে গণহত্যা, সেটা তো পৃথিবীর সব মানবিক মানুষই নিন্দা করছেন। আমেরিকাতেও লক্ষ মানুষের প্রোগ্রাম হচ্ছে, খোদ ইসরায়েলের ভিতরেও মানবিক মানুষগুলো ইহুদি ধর্মের হতে পারেন, কিন্তু সেখানে অনেক মানবিক মানুষ আছেন, তারা এটার প্রতিবাদ করছেন। তো এভাবে মানবিক মানুষগুলোকে নিয়ে যদি মানবিক রাষ্ট্রের লক্ষ্যে আমরা কাজ করি, তাহলে এক ধর্মের নামে রাষ্ট্র যদি দূর হয়, একক জাতীয়তাবাদী রাষ্ট্র যদি দূর হয়ে মানবতা সর্বজনীন ইউনিভার্সাল হিউম্যানিটেরিয়ান স্টেট হলে আর খুন জুলুম অবিচার থাকবে না। সেটাই রোগের মূল সমাধান। সেটা না করে এগুলো নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের যে চেষ্টা, এগুলো আসলে মানে খুবই ধোঁকা, প্রতারণা। এগুলো দিয়ে সমস্যার সমাধান হবে না। গাজা ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার অবৈধভাবে আজকে এই মানে 1948 সাল থেকে এই পর্যন্ত লক্ষ লক্ষ খুন হয়েছে, অনেক ত্যাগ হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, কিন্তু সমাধান হয়নি। কারণ সেটার জন্য বিশ্ব মানবিক শক্তির ঐক্য প্রয়োজন। কারণ এখন বিশ্বের নিয়ন্ত্রণ অমানবিক শক্তির হাতে, পাশবিক শক্তির হাতে, খনি শক্তির হাতে। তো এই জন্য মানবতা রাজনীতি আর মানবতা রাষ্ট্র ছাড়া এসব প্রদর্শনী কোনো কাজে আসবে না। আচ্ছা, বর্তমানে এই গাজাকে যদি বর্তমানে যে ধ্বংসযজ্ঞ যেভাবে চালানো হচ্ছে, সেটা কি আসলে কিভাবে মানবতার দৃষ্টিতে কিভাবে আসলে তাদেরকে এখন বর্তমানে যারা অবশিষ্ট রয়েছে তাদেরকে কিভাবে শান্তির পথে আনা যায়, আপনি কি মনে করেন? সেটা মানে জনগণের মানে মানবিক মানুষের চাপের মানে ব্যাপক প্রেশার সৃষ্টি করতে হবে, যেন রাষ্ট্রগুলো সবাই মিলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। সেখানকার একটা নিরাপদ রাষ্ট্র, ফিলিস্তিনবাসীর জন্য একটা নিরাপদ রাষ্ট্র যেন তৈরি হয়। ইসরায়েলের জায়গায়, ফিলিস্তিনের জায়গায় এভাবে যদি থাকে, তাহলে মানে এই হত্যাযজ্ঞটা বন্ধ হবে। তবে এটার স্থায়ী সমাধান হলো একক গোষ্ঠীবাদী যে রাজনীতি, ধর্মের নামের উগ্রবাদী রাষ্ট্র, এটা দূর করা এবং বস্তুবাদী চেতনার জাতীয়তাবাদী রাজনীতি দূর করা।